প্রীতিশা তাকিয়ে দেখলো সামনে থাকা নারীটির কোলে বছর তিনেকের ছোট ছেলে শিশু। শিশুর ছোট হাত দুটো মায়ের গলা জড়িয়ে চোখে কৌতূহল আর নিভেজাল আনন্দ নিয়ে দোকানের লাইটিং দেখতেছে। আর না বলেই নয়, সামনে থাকা নারীটি অত্যন্ত সুন্দরী, যাকে বলে অনাবিলা সৌন্দর্যের প্রকাশ স্বরূপ। শাড়ি পরার ভঙ্গিটাও অতি নিখুঁত, মার্জিত, ফর্সা পাতলা গরনের শরীরে কমলা রঙের শাড়িটি চমৎকারভাবে ফুটে উঠেছে। সেই নারীটিও প্রীতিশার দিকে তাকালো এবং হালকা বিজয়ের হাসি খেললো চোখে। মৃদু কোমল কণ্ঠে মিষ্টি হেসে বলল, একটু যে দেরি করে ফেললে তুমি। সেই নারীটি আর কেউ নয়, কায়েসি ছিল। বিকেলের সময় ছেলেটা বায়না ধরেছিল স্ট্রবেরি জুস খাবে। বাড়িতে নানান রকম জুস রাখা থাকে বটে, কিন্তু কালই সব শেষ হয়ে গেছে। উপায় না দেখে কায়েসি ছেলেকে সঙ্গে করে বেরিয়ে পড়ল। তাছাড়া কায়ানের স্বভাবই এমন, মাকে ছাড়া সে কোথাও যেতে চায় না, তাই অন্য কারোর হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। কায়েসি নিজে কায়ানকে নিয়ে মলে গেল। স্ট্রবেরি জুস তো নিলই, সঙ্গে আরো দুটো এক রকমের জুস আরেকভাবে কিনে নিল। ছেলেটা ছোট হাতে এক বোতল স্ট্রবেরি জুস ধরিয়ে দিয়ে তাকে কোলে নিয়ে নিউ মার্কেটের দিকে যায়। অনেকদিন পর নিজের সামান্য কেনাকাটার মন দিল। এটা সেটা দেখতে থাকে। দেখতে দেখতে দোকানের এক কোণে ঝুলে থাকা কাচের বক্সের নীল গাছরা চুড়িগুলোর দিকে কায়েসির চোখ আটকে যায়। আলোয় ঝলমল করা নীল রংটা তার মন ছুঁয়ে গেল হুট করে। ক্ষণিক দ্বিধার পর না ভেবেই চুড়িগুলো তুলে নিল সে। কিছু মুহূর্ত নিজের জন্য রেখে দিল। সময় হয়ে উঠে না নিজেকে খুশি করার, না চাইতেও সংসারের ব্যস্ততায় দিন ফুরোয়। প্রীতিশার ঠোঁট উল্টে ভারাক্রান্ত মনে ছুরিগুলোর দিকে তাকিয়ে রইল। চোখের মলিনতায় স্পষ্ট, ওগুলো পাওয়ার আশা সেই মনের থেকে মুছে ফেলেছে। তবু নারীটির কথার জবাব কণ্ঠে কোনো অভিমানের আনলো না। শান্ত সংযত স্বরে শুধু বলল, কোনো সমস্যা নেই, আপনি আগে নিয়েছেন তাই অগ্রাধিকার আপনারই। তাই সে হালকা হেসে চুরির বাক্সটা প্রীতিশার নিকট এগিয়ে দিয়ে বলল, চুরি জিনিসটা পছন্দ করে না এমন মেয়ে খুবই কমই আছে। তোমার চোখ বলছে ওইগুলো তোমার কতটা পছন্দ হয়েছিল। তুমি নিতে পারো। আমার তো চুরি খুব একটা পড়া হয় না, নিয়েই বা কি করবো বলো। সাজগোজ ছেড়ে দিয়েছি বহুদিন হলো। শেষ কথাটা মলিন হেসে বলল কায়েসি। প্রীতিশা ভদ্রতার আড়ালে সামান্য অস্বস্তি লুকিয়ে রেখে বলল, আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। সাজগোজের প্রয়োজন নেই, আর আপনি রাখুন চুড়িগুলো, আমি অন্য কিছু দেখছি। কিন্তু কায়েসি আর আপত্তি মানল না। জোর করে প্রীতিশার হাতে বক্সটা খুঁজে দিয়ে হাসি মুখে বলল, আর ফর্মালিটি করো না মেয়ে, ছোট মানুষ ছোটর মতোই থাকো, এগুলো তুমিই নাও। আর না বললে পারতো না প্রীতিশা। এমনিতে চুড়িগুলো চোখে লেগে থাকার মতো, লোভ সামলাতে দায়। এতক্ষণে যতটুকু ভদ্রতা দেখানো যায় দেখিয়েছে, এবার নিজে নিলেই বা ক্ষতি কি। হালকা হেসে বলল, অনেক ধন্যবাদ আপু। তারপর পাশে কায়েসির কোলে থাকা বাবুটার গালে আদর করে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এই যে কিউট বাবু, নাম কি তোমার? কায়ান জুস খাওয়া থামিয়ে আধো আধো গলায় গম্ভীর ভঙ্গিতে বলল, কায়ান তাজবিন খান। প্রীতিশা তার অস্পষ্ট বুলি বুঝতে না পেরে একটু হকচকিয়ে বলল, কি খান? কায়েসি হেসে নরম স্বরে পরিষ্কার করে বলল, ওর পুরো নাম কায়ান তাজফিন খান। প্রীতিশা আবারও হেসে উঠল, ও সুন্দর নাম, আসো কোলে নি। কায়ানকে কোলে নেওয়ার জন্য কায়েসি হাত বাড়াতে ছোট কায়ান আরো জোরে মায়ের গলা জড়িয়ে ধরল। স্পষ্ট বোঝা গেল সে যাবে না কোলে। কায়েসি হালকা হাসি নিয়ে বলল, ও আসলে অচেনা কারো কোলে যেতে চায় না। প্রীতিশা মৃদু হেসে কায়ানের গালে চুমু দিয়ে বলল, কোনো সমস্যা নেই, এক এক বাচ্চা এক এক রকমের হয়। কিছুক্ষণ নীরবতার পর কায়েসি জিজ্ঞেস করলো, তোমার বাসা কোথায়? চৌধুরী পাড়ায়। আর আপনার? আমরা থানা পাড়ায় থাকি। ও আচ্ছা, ওখানে একবার গিয়েছিলাম আমি আমার এক বন্ধুর বাসায়। কায়েসি নরম গলায় বলল, তাহলে আমাদের বাড়িও এসো একদিন। এখন আমাকে একটু ওই দিকটায় যেতে হবে, কিছু ফল কিনবো। তোমরা কেনাকাটা সেরে নাও। আল্লাহ হাফেজ।
আচ্ছা, আল্লাহ হাফেজ। কথাগুলো বাতাসে মিলিয়ে যেতেই কায়েসি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। প্রীতিশা চুরি কিনে নিয়ে পাশে তাকিয়ে দেখলো বিভানও তখনও ফোনে পর্দায় ডুবে আছে। বিরক্তির ছোঁয়া দিয়ে ফোনে কেড়ে নিয়ে সে বলল, বিভু, ফোনটা রাখ, সারাদিন গেমস আর গেমস। বিভান মাথা চুলকে খানিক লজ্জা নিয়ে বলল, আচ্ছা আর খেলবো না, কেনাকাটাও তো হয়ে গেছে, এবার বাসায় চলি। প্রীতিশা হাসি মুখে বলল, চল। এবার দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে বীরের স্রোতে মিশে গেল দিনের ছোট ছোট মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে। তবে এক বিপত্তি ঘটে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক শক্ত পুরুষালী বাহুর সঙ্গে ধাক্কা লেগে প্রীতিশা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামনে নিলেও বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই ওপাশ থেকে কাউকে না দেখেই এক কর্কশ গলা চেঁচিয়ে উঠল, এই কেরা রে? দিনের বেলায় কানার মতো রাস্তা হাঁটা কেন? আর একটু হলেই ধাক্কা ধুক্কা দিয়া ফালাই দিচ্ছিল আমারে। পরিচিত পুরুষালী গলার স্বর কানে যেতে প্রীতিশা চমকে সামনে তাকালো। চোখের সামনে কাবির দাঁড়িয়ে। মুহূর্তে বিরক্তির মুখটা বদলে দিয়ে আনন্দ দেখা দিল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এটা আমি, প্রীতিশা। এবার কাবিরও ভালো করে তাকালো সামনে। প্রীতিশাকে চিনে এক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর সেই চেনা কর্কশ সুরে বলল, সেদিনের চাই খালি তোমারে পাই। কাহিনী কি? প্রীতিশা এক পা এগিয়ে এসে হাসি মুখে বলল, আমি কিভাবে বলবো, আমি তো কেনাকাটা করতে এসেছিলাম। এই যে হাতে ধরা ব্যাগটা তুলে দেখালো সে। কাবের ভ্রু কুচকে তাকালো এবং বলল, আসলে কেনাকাটা করতে আইছিলা নাকি আমারে স্টক করো? এই কথায় প্রীতিশা চমকে উঠল। স্টক করা? সে কখন কাবিরকে অনুসরণ করলো? সবই তো কাকতালীয়। চোখে রাগ দেখিয়ে সে বলল, আপনার সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয়, এতে আমার কোনো হাত নেই। আর তাছাড়া এই একই প্রশ্ন তো আমি আপনাকে করতে পারি। কাবির সঙ্গে সঙ্গে দুহাত তুলে আত্মপক্ষ সমর্থনের ভঙ্গি করে বলল, আমার চরিত্র এই এলাকার সবাই ভালো করেই জানে। গুন্ডা, মস্তান, যা খুশি করতে পারবো সবাই, কিন্তু কোনোদিনই কইতে পারবো না যে কোনো মেয়ে মানুষ ঘটিত কাহিনীতে আমি জড়াইছি। ফুলের মতো পবিত্র আমার চরিত্র। বহু গর্ব এর সাথে কথাটা বলল কাবির। কথাটা এত একশত ভাব সত্য। তবে প্রীতিশা স্বভাব সুলভ মুখ বাঁকালো। কাবির আবার গম্ভীর ভঙ্গিতে সন্দিহান নজরে বলল, কিন্তু তোমারে আমার ইদানিং ঠিক লাগতেছে না। সেদিন চায়ের দোকানের কাহিনী নিয়েও ডাউট লাগছে। আমি কিন্তু এই বয়স পার কইরা আইছি, তোমার ভাবগতি ঠিকঠাক নাই। প্রীতিশা আঘাতপ্রাপ্ত চোখে তাকিয়ে রইল কাবিরের দিকে। তার কান্না পেল এইবার। লোকটা তাকে সন্দেহ করছে। হ্যাঁ, সে পছন্দ করে কাবিরকে। তার মানে কি সে খারাপ নেই? এ কেমন কথা? প্রীতিশার চোখ না চাইতেও ভিজে এলো এইসব ভেবে। আর হাঁটার শক্তি পেল না সে। তাই প্রীতিশা কাবিরকে পাশ কাটিয়ে চোখ মুছে সামনের একটা চেয়ারে বসে পড়ে। মাথা নিচু করে মৃদু কান্না জুড়ে দেয়। তার সত্যি কান্না পাচ্ছে। লোকটা কিভাবে এই কথা বললো তাকে? এইদিকে এমন দৃশ্য দেখে কাবির মুহূর্তে ভড়কে যায়। মেয়েটা তাই বলে কাঁদবে বাচ্চাদের মতো? অসহায় চোখে সে তাকায় বিভানের দিকে। একই মুশফিক বিভানও নিজেও যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, বিস্ময়ে বাক্রুদ্ধ ভাবে। বিরক্তি আর অস্বস্তির মিশ্র সুরে কাবির হঠাৎ করে বলে উঠল, এই ব্যাটা সামলা তোর পুকুরে কি শুরু করেছে? কত রাগের মাথায় কইয়া ফেলাইছি, বুঝি নাই। বিভান বলার মতো কিছুই থাকে না। সে শুধু ঠায় দাঁড়িয়ে থাকে প্রীতিশার চেয়ার ঘেঁষে। আর প্রীতিশা ঠোঁট ফুলে চোখে আগুন জেলে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, আমার ভাবগতি ঠিক নেই। আমি আপনাকে জ্বালাই, বিরক্ত করি, আর কখনো আপনার সামনে আসবো না। আপনি যান এখান থেকে, এক্ষুনি যান বলছি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? এরূপ চেঁচামেচি প্রীতিশা নিচে রাগ আরো ঘনীভূত হয়। ভরা মার্কেটে এক কোণে যেন অজান্তেই সে সার্কাস বানিয়ে ফেলেছে ঘটনাটাকে। যদিও চারপাশের মানুষ যার যার কাজে ব্যস্ত, কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না। অন্তঃপর এক মুহূর্তে ঘ্যাটতারা কাবির নিজের ভুলটা বুঝতে পারে।
সত্যি মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছে, যা তার উচিত হয়নি। তাই পরক্ষণে অহংকার গিলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে। দুই হাত দিয়ে চেপে ধরে প্রথমবারের ন্যায় কোনো নারীর সামনে, যা তার স্বভাবের বিপরীত। কাবির স্বপ্নেও ভাবেনি কখনো তাকে এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাও কোনো মেয়ের কাছে পরাজিত হয়ে। অবশেষে প্রথম অভিজ্ঞতায় কাবির নত হলো। অবশ্য এই আচরণ কাবিরের স্বভাব বিরুদ্ধে হলেও তার নিজের যে সায় ছিল না এটাই বলা যাবে, কারণ সায় না থাকলেও কারোর ক্ষমতা নেই কাবিরকে নত করানোর। সত্যি এটাই কি কাজল রাঙা কান্নারত চোখ দুটি মুহূর্তে কাবিরের হৃদয় ভাগে প্রহার করেছে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর ভঙ্গিতে তাকিয়ে রইল। গলায় বলল, আচ্ছা সরি, আসলে দোষটা আমারই আছিল, ওইভাবে তোমারে বলা উচিত হয় নাই। এই সরি কইতাছি তো। কান্না থামাও। প্রীতিশা আবারও বিস্মিত হয়, চোখ অস্বাভাবিক বড় হয়ে যায়। কি দেখছে সে? খারতারা কাবির কি সত্যি স্যারেন্ডার করেছে? কিভাবে সম্ভব? সে কি ভুল দেখছে, নাকি এটি স্বপ্নের মতন মনে হচ্ছে? অবশেষে কিছুক্ষণের জন্য স্থির হয়ে কাবিরের দিকে তাকিয়ে রইল। কিছু ভেবে নীরবতা ভেঙে বলল, থাক থাক, আর সরি বলতে হবে না, কারণ আপনার সরি আমি একসেপ্ট করব না এভাবে। কবির তার চেনা কর্কশ সুরে বলল, এইগুলো কি কথা? তাহলে কেমনে করবা? প্রীতিশা বুদ্ধি কাটিয়ে মুখে হালকা হাসি রেখে চোখে ঝিলিক দিয়ে বলল, আমার সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে সরি একসেপ্ট হবে। কাবির ছোট ছোট চোখে তাকালো। এই মেয়ে আসলে কি চায়? প্রীতিশা স্বাভাবিক দৃষ্টিতে তাকে ধীরস্বরে বলল, এভাবে তাকানোর মানে কি? না করলে নাই, চলে যান তাহলে। জোর করছি নাকি? আজও। কাবির মাথা হেলিয়ে ডান হাত বাড়িয়ে বলল, নাও, ফ্রেন্ডশিপও করলাম। প্রীতিশা মুহূর্তেই হেসে নিজের হাত বাড়িয়ে বন্ধুত্বের বন্ধন মজবুত করলো। কিছুক্ষণ পর কাবির উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, কি আশ্চর্য দিন আইলো! সব অসম্ভব কেমনে সম্ভব হইতাছে। আমার নীতিবিরুদ্ধ কাজ করতাছ সব। কি করলা তুমি আমারে? প্রীতিশা নিজের চেয়ার ছেড়ে উঠে হেলে দুলে যেতে যেতে দুষ্টু স্বরে বলল, জাদু করেছি, জাদু। প্রীতিশা আর কোনো কথা না বলে বিভানকে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকলো। বিভানও কোনো প্রশ্ন করেনি আর। কাবির তখনও স্থির হয়ে প্রীতিশা যাওয়া দেখতে থাকে। যাওয়ার আগে প্রীতিশা অজান্তেই নিচের ওড়নাটা সামান্য উঁচু করে ভালো করে জড়িয়ে নিচ্ছিল। হঠাৎ তা বাতাসে উড়ে গিয়ে কাবিরের মাথা ঢেকে মুখ ছুঁয়ে যায়। কাবির না চেয়েতেও আবেশের চোখ বন্ধ করে নিল। ওড়না ধীরে ধীরে সরে গেলে কাবির চোখ খুলে প্রীতিশা যাওয়ার পানে আবার তাকিয়ে রইল অপলক ভাবে। কি অদ্ভুত ব্যাপার না? কাবিরের ঠোঁটের কোণে হাসি দেখা গেল বোধহয়, যা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। কিছু তো একটা হচ্ছে কাবিরের, ভয়ঙ্কর কিছু, মারাত্মক কিছু। সে নিজেও অবাক হয়ে বিড়বিড় করে আওড়ায়, কাবির রে, তুই বোধহয় ফাইসাই গেলি। সেদিকে কাশিকে নিতে কায়রাব চলে এসেছিল মার্কেটে। কায়রাব কখনো ঘরে বসে থাকার মানুষ নয়, শরীরে যাই হোক না কেন। আর বউ নিয়ে তার এমনিতেও চিন্তা শেষ নেই। তাই নিউ মার্কেটে নিজে কায়রাব কাশি আর বাবুকে আনতে যায়। আসার পথে নিউ মার্কেট থেকে বেরোনোর মুহূর্তে কায়রাবের চোখে পড়ল কাবিরের কিছু দৃশ্য। কাবির তখনও সেখানে স্থির দাঁড়িয়ে, তার মুহূর্তটাই ওইখানে থমকেছিল। কায়রাব এগিয়ে গিয়ে কাবিরের কাঁধে হালকা হাত রাখলো। কাবির পেছনে ঘুরলো। কায়রাব দুষ্টু হেসে বলল, কি ভাই, এসব কি দেখালি? তোকে তো এটলিস্ট ভালো মনে করেছিলাম। কাবির ভ্রু কুচকে বলল, আমি তো ভালোই। হ্যাঁ হ্যাঁ জানি, আমারই তো ভাই তুই, আর কত ভালো হবি। তা মেয়েটা কে? কায়রাব কৌতূহলী হেসে জিজ্ঞেস করলো। কাবির বিস্মিত দৃষ্টিতে তাকে উত্তর দিল, ভাইজান, তুমি কি ভাবতেছ আমি প্রেম প্রীতি করি ওর লগে? তবা তবা, ওই মেয়া আমার বান্ধবী লাগে। কায়রাব চমকে বলল, কি? বান্ধবীর জন্য কানে ধরলি, তা আবার সিনেমাটিক কাহিনী ঘটিয়ে? বদলা মনে হয় আমারে, সরি বললা মনে হয় আমারে, তোরে চিনি না আমি।
কবির শরীর তুলিয়ে জোরে হেসে বলল, না বলদা ভাম্মু কেন? বলদা হইলে কি আর রাজনীতি করতে পারত? যাই হোক, এখন কি অবস্থা শরীরের? ভালোই। তুই সেদিন আমাকে রেখে চলে এলি কেন? আর আমার সাথে দেখা করিস না কতদিন? কায়রা জিজ্ঞেস করলো সরাসরি। কবির হেসে বলল, তোমার কিছু হইতো না ভাইজান, আমি জানি, আর কাজ কাম থাকে, সময় হইয়া ওঠে না। কায়রা হেসে বলল, রাখ তোর অজুহাত। এই যে তোর ভাবি, তুই আদৌ চিনিস তো তোর ভাবিকে? মনে আছে তো? কি আশ্চর্যের বিষয়, নিজের ছোট ভাইকে বলতে হচ্ছে ভাবিকে চিনিস তো? অবশ্য সব তোর বাউল ডুলে স্বভাবের জন্য। কবির একবার কায়রাবের পেছনে দাঁড়িয়ে থাকা কায়েসের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। ভাবিরে আমি চিনি, ভালো করেই চিনি। জীবনে তো কথাও বলিস না ঠিক মতো। কায়রাব স্বাভাবিকভাবেই বলল এ কথা। কবির বাঁকা হেসে বলল, না, ভাবির সাথে কথা কওয়ার ইচ্ছা নাই। মানে? কায়রাব ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কবির রহস্যময় হেসে বলল, সত্য কথাটা শুনতে পারবা তো? কায়েসের বুক ধক করে উঠল আচমকা। ভয়ার্ত চোখে তাকালো সে কবিরের দিকে। এইসব কথার মানেটা কি? কায়রাব উৎসুক হয়ে সন্ধিহান চোখে বলল, বল কি সত্য? কবির ঘাড় বাঁকে কায়েসের দিকে তাকিয়ে হেসে বলল, সত্যটা হলো ভাবিরে আমার পছন্দ হয় নাই শুরু থেকে, কিন্তু ভাইজান তোমার ছাউরে বহুত পছন্দ, জানোই তো। এই বলে কবির এগিয়ে গেল কায়েসের দিকে। এদিকে কায়েস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কায়রা তার ভাইয়ের কথা মজা ভেবে হেসে উড়িয়ে দেয়, কারণ জানে কবির কেমন স্বভাবের মানুষ। আর হতবাক হওয়ার কায়েসের কোল থেকে কবির কায়নকে কোলে নিয়ে তার গালে দুটো চুমু খেলো। কায়ান এতে হেসে উঠল, কারণ সে তার ছচুকে ভালোভাবেই চেনে, তাই গলা জড়িয়ে ধরলো কবিরের। মাঝে মাঝে কায়রাব কায়ানকে নিয়ে যায় কবিরের কাছে, তাই কবির তার কাছে অচেনা নয়, বরং আপনজনই। কায়ানকে জাপটে ধরে নিজের খসখসে পুরো ঠোঁট দাবিয়ে বেশ কয়েকটা চুমু খেয়ে ছাড়লো কবির। কয়েকদিন পর দেখা হলো বাচ্চাটার সাথে। চুমু তো খেতেই হবে। এরপর এক ঝটকায় কায়ানকে নিজের কাঁধে তুলে নিল। কায়ানের তো চাচুর কাঁধে ওটা বেশ পছন্দ, তাই খিলখিল করে হাসলো সে অতি আনন্দে। কবির সেভাবেই কায়রাবকে বলল, তাহলে ভাইজান তোমরা যাও গা, আমি আর কায়ান একটু ঘুরু ঘুরু করবো, সন্ধ্যার আগে বাড়িতে দিয়া আইসমু ওরে। কায়রা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা সাবধানে যাস। কায়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, চাচু কোথায় যাব আমরা? কবির মৃদু ধমকে বলল, ধোপ বেটা, জেনে নিয়া জামু হেনেই যাবি চুপচাপ। এত কথা কি? আর চকলেট কিনা দিমুই, যা। কবিরের ধমকেও হাসলো কায়রান। কবির আর কিছু না বলে কায়রানকে নিয়ে সোজা পথে হাঁটা দিল। আপাতত বাচ্চাটার সাথে সময় কাটাবে এসে। এদিকে কায়রা কায়েসির হাত থেকে দুষ্টু হেসে বলল, চলো আমরাও ঘুরে আসি। কায়েসি হাত ছাড়ালো না আজ। কায়রা দিকে তাকিয়ে একদম ধিমি আওয়াজে বলল, আমি বাড়িতে যেতে চাই কায়রা, প্লিজ। কায়েসি বলার ভঙ্গিটা ছিল অত্যন্ত কাতর। সচরাচর এমন ভাবে কথা বলে না কায়েসি। আর কায়রাবের সাথে তো নয়, হুট করে অন্যরকম লাগছে তাকে। কায়রাব তা লক্ষ্য করলেও এর কারণ বুঝতে পারলো না, তাই খানিকটা উদ্বিগ্ন হয়ে কায়েসিকে বলে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, এভাবে কথা বলছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? কায়েসি দুর্বল ভঙ্গিতে মাথা নাড়ায় আর অস্থির শ্বাস ফেলতে থাকে। কায়রাব এমন অবস্থা দেখে কায়েসিকে আর জোর করে না, বলল, আচ্ছা যেতে হবে না, যাও, বাড়িতে যাচ্ছি, চলো। কায়েসির হাত ধরে গাড়িতে বসিয়ে নেয় কায়রাব। তারপর বাড়ি থেকে এগিয়ে যায় কালো গাড়িটি দ্রুততর গতিতে। গাড়িতে বসে পুরো রাস্তা কায়েসি চুপচাপ ছিল, একদম ধীর স্থির। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে চাইলেও পারছিল না সে। এত বছর পর এই অস্থিরতা কাম্য নয়, মোটেও কাম্য নয়। কায়েসি বাড়িতে পৌঁছে সোজা নিজের ঘরে চলে যায়। বাইরে শাড়িটা পর্যন্ত পরিবর্তন করেনি, ওভাবে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। অক্ষি পল্লব
বন্ধ হওয়া মাত্রই চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। যেভাবেই অচেতন ভঙ্গিতে ঘুমিয়ে পড়ে সে। ক্লান্তিতে এমনিতেও চোখ বুঝেই আসছিল তার। কায়রাব এমন আচরণের মানে ধরতে পারে না। সে ঘরে এসেই দেখে কায়েসি বিছানায় শোয়া, একদম গম্ভীর মুখে আচ্ছন্ন লাগছে তাকে। কায়রাব ঘরে এসে হাত মুখ ধুয়ে নেয়, আয়নার সামনে দাঁড়িয়ে পরনের সাদা পাঞ্জাবিটা খুলে ফেলে। আয়নায় নিজের প্রতিবিম্ব কাঁধের ক্ষততে চোখ পড়ে যায় হঠাৎ। কালো জখম হয়ে আছে সেই স্থান, তার বাহু এবং কাঁধের ক্ষত এখনো সারেনি পুরোপুরি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল নিজেকে, নিজের ক্ষতকে। এভাবে পাত্তা না দিয়ে যাচ্ছিল হেসে। একটা ছাই রঙা শার্ট পরিধান করে সে একাই। একটু কষ্ট হলো, কারণ গুলিবিদ্ধ হওয়ার পর নিজে নিজে জামা কাপড় পরতে তার কষ্ট হয়। চিনচিনে ব্যথায় কাতরায় হলেও সাহায্য করার মতো কেউ নেই। হাসপাতাল থেকে ফেরার পরে সে নিজেকে নিজেই সামলেছে, কষ্ট হলেও। এতে অবশ্য কায়রাব সে কারোর কাছ থেকে যত্নের আশা কোনো কালেই করেনি। এইসব ভাবতে ভাবতে আয়নায় কায়েসের প্রতিবিম্ব দেখতে পায়, যে ওপাশে শুয়ে আছে। কমলা রঙের শাড়িটা এখনো তার গায়ে। কায়রাবের ভালো লাগে কায়েসিকে সব রঙের শাড়িতে, কিন্তু কমলা আর লাল রং তার বেশি প্রিয়। ফর্সা মেয়েটাকে খুব মানায় এই দুটো রঙে, কিন্তু কখনো মুখ ফুটে কায়েসিকে তার পছন্দের কথা জানায়নি। পাছে না কায়েসি রেগে গিয়ে উল্টো এই দুটো রঙকে ঘৃণা করা শুরু করে। নিজের অযাচিত ভাবনায় নিজেই হাসলো সে। তারপর ঘুরে ফিরে কায়েসির দিকে এগিয়ে যায় কায়রাব, তবে বিছানায় নয়, বিছানার পাশে মেঝেতে গিয়ে বসে পড়ে। যেদিনটায় কায়েসি ঘুমে বিভোর, মাথাটা বিছানায় হেলিয়ে দিয়ে কায়েসিকে দেখতে থাকে মন ভরে। মেয়েটাকে এখনো বুঝে উঠতে পারলো না সে। এই রাগ করবে, এই চুপচাপ হয়ে থাকবে, আবার এই ঝগড়াঝাটিও করবে। একটু ভালো করে কথা বলবে না কায়রাবের সাথে? কেন? কায়রাব কি এতই খারাপ? তাকে কি ভালোবাসা যায় না? সে তো কায়েসির কাছে আর কিছু চায় না কোনোদিনই। মনে মনে প্রশ্ন করছিল কায়েসিকে, কিন্তু একটারও উত্তর পেল না। অগত্যা কিছু সময় পর কায়রাবের চোখেও ঘুম নেমে এলো। অবশ্য ঘুমানোর আগে বউটার কপালে একটা চুমু খেয়ে নিয়েছে সে, আর নিজের বউয়ের প্রতি মৌন অভিযোগ করলো না, কারণ এইসব তো কেউ শুনবে না। কায়েসি তো জানতেই না পারবে তার স্বামীর আজাহারে, আর কায়রাব নিজেই হয়তো ভুলে যাবে ঘুম থেকে জাগলে। কায়েসি ঘুম ভাঙলো, দেখলো কায়রাবকে নিজের মাথার কাছে ঘুমানো অবস্থায়, কিন্তু মেঝেতে বসে। এই কেমন ঘুম! কায়েসি হকচকিয়ে যায়। কিছুটা দূরে সরে গিয়ে মাথা নিচু করে কায়রাবকে দেখার চেষ্টা করে এক পলক। দেখলো সে ঘুমে মগ্ন। তবুও উঠে গিয়ে কায়েসি কায়রাবের কাঁধে হাত রেখে আলতো স্বরে ডাকলো, উঠে বিছানায় গিয়ে ঘুমান। এভাবে শুয়ে থাকলে ঘাড় ব্যথা করবে তো। মেয়েলি রিনরিনে গলার স্বর পেয়ে ঘুম হালকা হয় কায়রাবের। মাথা উঠিয়ে চোখ কুঁচকে স্বাভাবিক হয়ে সামনে দেখতে পায় কায়েসিকে। কায়েসি তৎক্ষণাৎ কান থেকে হাত সরিয়ে নেয়, তারপর চলে যায় শাড়ি চেঞ্জ করতে। কায়রাবও উঠে দাঁড়ায়, তবে আর শোয়া হয় না বিছানায়। দরজায় ঠকঠক আওয়াজ শুনে সম্বিত ফিরে আসে কায়রাবের। কায়রা ভেতরে আসতে বললে কায়রা কায়ানকে নিয়ে ভেতরে আসে। কায়ান তখন কায়রার কোলে ঘুম। কায়রা সন্তর্পণে বিছানায় কায়ানকে শুয়ে দেয়, আর পাশে বক্সি হিসেবে দুটো ছোট কোলবালিশ রাখে। এরপর কায়রা ঘুরে কায়রাবকে অভিযোগ করে বলে, ছোট ভাইজান কায়ানকে দিয়ে গেল একটু আগে। কতবার বললাম ভাইজান থেকে যাও, শুনলই না কথা, উল্টো আমাকে বকে চলে গেল। কায়রা ভেসে বলল, ওহ কেমন জিনিস তো, নিজেই মর্জি মতো চলে। কায়রা শ্বাস ফেলে বলল, ছোট ভাইজানকে বিয়ে করিয়ে দাও, তাহলে যদি ছন্নছাড়া জীবন থেকে একটু স্বাভাবিক হয়। কায়রা ঠোঁট কামড়ে হেসে বলল, হবে হবে, কাবেরও স্বাভাবিক হবে, শুধু সময়ের অপেক্ষা। বউ এমন একটা জিনিস যাকে দেখে স্বয়ং সিংহ ভয় পায়, তো কাবির আর কি। পুরো কথা বলার আগে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কায়েসি। কায়রাবের কথার মাঝেই রুরু স্বরে বলে, তো বউ জাতি সম্পর্কে আপনার এমন ধারণা? কায়রাব থমকে যায়। এই রে, এসে গেছে নারীবাদী নেত্রী। কায়রাব
আর কথা বাঝালো না। কায়রা নিচে হাই তুলে বলল, তো তোমরা ঝগড়া কন্টিনিউ করো, আমি নিতে আই নিড এ ডিপ স্লিপ, সো গুড নাইট গাইস। এই বলে কায়রা হেলে দুলে নিজের ঘরে চলে গেল। আর এদিকে কায়রা আলনা থেকে একটা টাওয়াল নিয়ে বলল, বাইরে পুলে যাচ্ছি, গোসল করব, এসো। কায়সি ভ্রু কুচকে বলল, আশ্চর্য, আমাকে কেন ডাকছেন, আমি কেন যাব? কায়রা টাওয়ালটা কাঁধে রেখে নিচের গোফের কোনা আঙুল দিয়ে সামান্য ঘুরিয়ে হেসে বলল, কারণ তুমি আমার বউ, আমি গোসল করবো আর তুমি দেখবে বসে বসে, এজন্যই এসো। কাশি কথা না শুনে তেরামি করে ঘুরে চলে যেতে গেলে কায়রা পেছন থেকে গম্ভীর স্বরে বলে, তুমি আমার কাঁধে উঠতে চাও বললেই পারো, এত ভঙ্গিতা করার প্রয়োজন কি? যদিও কাঁধে ব্যথা, তবে সমস্যা নেই। কাশি ঘুরে তাকে বিস্মিত স্বরে বলে, মানে? কায়রা দাঁতে দাঁত চেপে পড়ল, মানে তুমি যদি আমার সাথে ভালোভাবে না আসো পুলে, তাহলে আমি কাঁধে তুলে নিয়ে যাবো তোমায়। কায়সি এই কথায় কায়েসি কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে কায়রাবের দিকে তাকিয়ে থাকে। কতটা অসভ্য হলে এমন কথা বলতে পারে কেউ? কায়েসি খেয়ে ফেলা লোক দেখে কায়রা দুষ্টু হেসে লজ্জা পাওয়ার ভান করে বলে, ইস, এভাবে তাকাও কেন, কেমন কেমন জানি লাগে। এই শুনে কায়েসি রেগে মেগে পা দিয়ে দেয়ালে লাথি মারে, তারপর রাগান্বিত হয়ে হন করে নিজেই চলে যায় পুলের দিকে। আর কায়রা পেছনে দাঁড়িয়ে হু হা করে হাসতে থাকে। বেশ শব্দ করেই সে হাসছিল, আর মনে মনে ভাবলো, বেশ জব্দ করা গেছে আজ নিজের বউকে। পুলের একপাশে কায়েসি নিজের কাঁধে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভাবে। হ্যাঁ, অনিশ্চিততা সত্ত্বেও কায়রা বউগত দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। কায়েসি দৃষ্টি পুলে থাকা সর্বোত্তম নির্লজ্জ পুরুষটির ওপর। সে সাঁতরে সাঁতরে বিশাল পুলে এপাশ থেকে ওপাশ যাচ্ছে, সামনে বউকে দাঁড় করিয়ে রেখে। আর কায়রা সে সত্যিই পাগল একটা লোক, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কায়েসির। নাহলে এই হাড় হিম করা শীতের রাতে ওকে পুলে এতক্ষণ সাঁতরাতে পারে? এতক্ষণ নির্লিপ্ত থাকলেও কায়েসি এবার আর চুপ থাকতে পারলো না। আমি কিছু বললে তো খারাপ হয়ে যাবে, এই শীতের রাতে ঢং করে গোসল করার কোনো মানেটা কি, তাও পুলে? তারা বউয়ের কথায় সাঁতার থামালো, এক জায়গায় থিত হয়ে বাম হাতের চুলগুলো কপাল থেকে সরিয়ে ব্যাকফ্রাশ করে নিল। তোর লাইটের আলোয় কায়রাপের সফেদ উন্মাদ শরীরের পানির কণাগুলো মুখ তুলনায় জল জল করছে। শুধুমাত্র কালো ট্রাউজার পরনে তার। এসব না ছাড়াই কায়েসের দৃষ্টিগোচর হলো অস্বস্তিতে চোখ পিটপিট করে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। হাঁসফাঁস করে ওঠে চিত্ত। কায়রাপ তা লক্ষ্য করে হেসে বলল, এদিকে তাকাও কায়েসি, জাস্ট লুক অ্যাট মি। ঢং করে কি আর এমনি এমনি গোসল করছে শীতের রাতে? বউ তো আমার দিকে ফিরেও তাকায় না। ভাবলাম বডি স্টোরি দেখিয়ে যদি একটু পটানো যায়, তাই আর কি। জনদরদি নেতাই এই ছোট্ট প্রয়াস। কায়েসি এখনো অন্যদিকে তাকিয়ে আছে, তা দেখে কায়রা রেগে বলল, তুমি আমার দিকে না তাকালে কিন্তু আমার সাথে এই ঠান্ডা পানিতে গোসল করবো তোমাকে। কায়েসি এবার তাকায়, ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলে, আচ্ছা, একটা কথা বলবেন, আপনি সবকিছুই আমায় জোর করে কেন করেন? কায়রা ভেসে বলল, সত্যি কি সবকিছুতেই জোর করি? আর তোমার ভাষ্য মতে জোর যদি করেও থাকি, তার কারণ তোমার অজানা নয়। আমার ভালো কথা তুমি কখনো শোনো না। কায়েসি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এখন আপনার এমন পাগলামিগুলো মানায় না। যখন পাগলামি করার কথা ছিল, তখন কি তুমি আমার ছিলে না কায়েসি? আপনি অলিক স্বপ্ন দেখছেন কায়রা, আর কখনো কিছু সম্ভব নয়। অলিক স্বপ্ন এত সুখকর হলে স্বপ্ন দেখতে ক্ষতি কি? সব হয়েছে, শুধু তুমি গ্রহণ করতে পারোনি। এই দুই নরনারীর কথাবার্তা বড্ড ধাঁধাময়, যা বিভ্র হয়ে ফেলে দেয়। কথা বলতে বলতে কায়রা উঠে আসে পুলের থেকে। শরীর না মুছে কায়রা ভেজা অবস্থাতে কায়েসিকে কোলে তুলে নেয় আর হেঁটে যেতে থাকে বেস্ট মেন্ডির পাশে ছোট্ট রুমটায়। কায়েসি আর কিছু বলে না এবার। ভেতরে ভেতরে ডুকরে ওঠায় শরীর কেঁপে ওঠে সামান্য। এভাবে কেঁপে ওঠায় না চাইতেও ভরসা
হিসেবে কায়রাবকে আঁকড়ে ধরে। শরীরে সম্বিত ফেরে তখন যখন মাথাটা বালিশে ঠেকে, আর ঠিক সামনে কায়রাব ঝুঁকে আছে উবু হয়ে। এখনো কায়েসির ঘোর না কাটার কায়রাবের গলা জড়িয়ে ধরে রয়েছে। কায়রাব কায়েসির কপালে বড্ড আবেশে ঠোঁট ছুঁয়ে দেয়। তুমি আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশে গেছো কায়েসি, এইটাই সব থেকে বড় প্রমাণ। কি জানো? কায়েসি মৃদু ফুপিয়ে উঠে বলে, কি? কায়রাব নিচু হয়ে কায়েসির শাড়ির আঁচল কোমর থেকে সরিয়ে উজ্জ্বল ধপধপে উদর উন্মুক্ত করে। কায়রাব আরো একবার দেখে সেই সেলাইয়ে মসৃণ দাগের রেখা, যা নাভি থেকে নিচের দিকে পেটের মাঝ বরাবর রয়েছে। ঠিক সেই স্থানে কায়রাব আবারও একবার ঠোঁট ছুঁয়ে দেয় ভীষণ অনুরাগ নিয়ে। এখান থেকে আগমন হয়েছিল তার অংশের আর রক্তের। স্বামীর এমন অনুরাগ মিশ্রিত ঠোঁটের স্পর্শ অনুভব করা মাত্র এতক্ষণ ধরে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে কায়েসির অক্ষিগণ্ডে। কায়রাব ধীর গলায় বলে, তুমি আমার অস্তিত্বে মিশে আছো, এর থেকে বড় প্রমাণ আর কিছু হতেই পারে না। কায়ান আমার ভালোবাসার ফল। কায়েসি প্রথমবার ন্যায় একটু হলেও কায়রাবের অনুভূতি উপলব্ধি করল। তাই ছটফটিয়ে বলার চেষ্টা করে, আপনাকে আমার কিছু বলার আছে কায়রাব। আমি কিন্তু কায়রাব সেসব শুনল না। সে আবেগে তাড়নায় ব্যাকুল হয়ে কাছে টেনে নিতে লাগলো কায়েসিকে। কায়েসির কিছু বলার অপেক্ষা রাখলো না সে। কায়েসির আর বলার সুযোগ পেল না। বিচিত্র অপ্রকাশিত অনুভূতিতে টালমাটাল হয়ে অন্য জগতে হারিয়ে গেল দুজন কপত কপতি। কায়রাবের কাছে তা ভালোবাসার অনুভূতি হলেও কায়েসির কাছে এসব জর্জরিত অনুভূতি ছিল এতকাল। কিন্তু আজকের এই স্বামী সুলভ বর্ষে অজান্তে আহ্লাদি হলো কায়েসি, প্রফুল্ল হলো চিত্ত। আজ পীড়া লাগছে না এই ছোঁয়ায়, বরং অপলোক হলো সে। তাহলে কি কায়েসির উচিত একবার চেষ্টা করা কায়রাবকে বুঝতে? মনে মনে কায়েসি ভেবে নিল যে সে সংসার করবে এবার, জোর জবরদস্তি না, অনিচ্ছাকৃত নয়, নিজের অধিকার বুঝে। একবার চেষ্টা করে দেখুক না হয় এভাবে আর কতকাল কাটাবে। আর তারও ইচ্ছে আছে, অনুভূতি আছে। পুরনো সব অতীত ভুলে তাকে সামনে এগোতে হবে এবার, কারণ কেউ নিজের জীবনে থেমে নেই। সবাই এগোচ্ছে দাগে পুরনো অনুভূতি সরিয়ে নতুনকে আপন করে। তাহলে কায়েসি কেন পারবে না? সেও পারবে, পারতেই হবে। কায়েসি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ায়। খুব ভোরেই নয়, ঘড়ির কাঁটায় তখন মাত্র 7টা। তবে বুকের ভেতর অকারণে তারা বাচ্চাদের জন্য তাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই তার চোখ পড়ে কায়ানের দিকে। বাচ্চাটা এখনো গভীর ঘুমে মগ্ন। কাল রাতে কায়ানের কথা বেলা মন ভুলেই গিয়েছিল কায়েসি। এবার মনে স্বস্তির শ্বাস ফেলল সে। ভাগ্য ভালো, আগেই উঠে যায়নি কায়ান, নাহলে মাকে কাছে না পেয়ে কান্নায় ভেঙে পড়তো। এক ফোঁটা দীর্ঘশ্বাস ফেলে নিশ্চিন্ত হয়ে দু কাপড় হাতে সরাসরি বাথরুমে ঢুকে পড়ে সে। কনকনে শীত, তবু মোটর চালিয়ে ঠান্ডা পানিতে গোসল করলো সে। গরম পানি কায়েসি সহ্য হয় না, শীত হোক বা গ্রীষ্ম। তার গোসল আয়েশ করে করতে কেবল ঠান্ডা পানিই লাগবে। আজ শীত একটু বেশি, তাই তাড়াতাড়ি গোসল করে কোনো মতে কাপড় পরে বেরিয়ে আসে। ঠিক তখনই কায়ান নড়ে চড়ে উঠে বসে। ঘুম ভেঙেছে তার। ঘুম জোড়া চোখে ছোট ছোট করে হাত মুঠো দিয়ে চোখ কচলালেন, উল্টো দিকে বসে পড়ে। ব্যস্ত হাতে শাড়ি পরতে পরতেই কায়েসি চোখ পড়েও ওর দিকে। আরে আব্বু যে, এত তাড়াতাড়ি উঠে পড়েছো কেন? আর একটু ঘুমাও, এখনো তো খুব সকাল হয়নি। মায়ের কণ্ঠ পেছন দিকে তাকিয়ে ফেউকলা দাঁত বের করে হাসে কায়ান। শিশু সুলভ টানে বলে, আল ঘুমাবো না, ঘুম শেষ। শাড়ির আঁচল ঠিক করতে করতে কায়েসি তাকে বুক করে তুলে নেয়। ঠোঁটে নরম হাসি দিয়ে বলল, আচ্ছা তাহলে চলো, আগে হাত মুখ ধুইয়ে দিই, তারপর একটু আরবি শিখাবো, কেমন? কায়ান
ভদ্র শিশুর মতো মাথা দোলায়। উষ্ণ পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে মায়ের হাতে ধুয়ে নেয় তার হাত মুখটা। এরপর সাদা উলের কাপড়ের ওপর বসে মুখে মুখে আরবিরি ছোট ছোট শব্দ করে। কায়েসি কায়ান মন দিয়ে শুনে অনুকরণ করে। শুধু আরবি নয়, স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ সংখ্যা সবই কায়েসি ঘরোয়া পাঠেই শেখাচ্ছে। কায়ানের বয়স 5 হলো, স্কুলে দেবে তার আগে এই ঘরটাই তবে তার পাঠশালা। অযথা প্লে কিংবা নার্সিং নয়, একেবারে প্রথম শ্রেণীতে ভর্তি করবে কায়ানকে। এই সিদ্ধান্তে কায়েসি অটল। পড়ার পাঠ শেষ হলো, কায়ানকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে সে। রান্নাঘরে ঢুকে সিল্কের পাশে টালি জড়ানো জায়গায় ছেলেকে বসিয়ে দেয়। মাথা চুলকাতে চুলকাতে কায়ান আধো আধো স্বরে বলে, মা, দদ খিদে পাচ্ছে। চুলায় তখন দুধ বসানো হয়েছে। কাশি মৃদু হেসে বলে, জানি বাবা, খিদে পেয়েছে। কাল রাতেও তো ঘুমের মাঝে এইটুকু খেয়েছ, তাই তো তোমায় দদ আগেই বসিয়ে দিয়েছি। এরপর শেলফ থেকে কিছু কিশমিশ নামিয়ে পানিতে ভিজিয়ে বাটিতে দেয় কায়ানের হাতে। নাও, এগুলো আগে খেয়ে নাও। বাটি হাতে নিয়ে কায়ান খুশিতে বলে, ও কিচমিচ, হ্যাঁ, এখন খাওয়া শুরু করো, আমি দুধটা নামাই। দুধ নামিয়ে ফিডারে ঢালে কাশি। এখন ফিডার ছাড়েনি কায়ান। গ্লাসে দিলে মুখ ঘুরিয়ে নেয়, খেতে চায় না। কাশি অবশ্য কিছু বলে না, এভাবে খেলেই হলো। কাচের মাঝে রান্নাঘরে ঢুকে পড়ে কায়রা। এক লাফে এসে কায়ানের পাশে বসে, চোখ মুখে দুষ্টুমির ভাব। কায়ানের দুগালে দুটো চুমু দিয়ে কায়ানের চোখে পড়ে কায়েসির ভেজা চা তোয়ালে দিয়ে এখনো অর্ধেক বাঁধা রয়েছে। কায়েসি তখন চা বানাচ্ছিল দুজনের জন্য। সকাল সকাল ননদ ভাবি চা খায় প্রতিদিন। এদিকে কায়রা ভাবছে অন্য কিছু। সে জানে তার ভাবি সকালে গোসল করার অভ্যাস, তাই বিষয়টা সহজভাবে নিলেও পরক্ষণে চোখ পড়ে যায় গলার কাছটায়। এবার সব স্পষ্ট হয়ে যায়। কায়রা ছোট ছোট চোখে পরখ করে নেয় একবার, তারপর সব বুঝে হাসতে হাসতে বলে, কি ব্যাপার ভাবি, সকাল সকাল গোসল? দুধের ফিডারটা কায়ানের হাতে ধরিয়ে দেয় এবার। তারপর চায়ে চিনি দিতে দিতে স্বাভাবিক স্বরেই বলে, সকাল সকাল গোসল নতুন কি? আমি তো সকালে উঠে গোসল করি, নতুন জানলে নাকি? অবশ্য দেরি হয়েছে, এমনিতে ফজরের আগে উঠে যাই। আর পারলে তুমিও ফজরের আগে উঠে নামাজ পড়বে, তারপর পড়তে বসবে, দেখবে পড়া তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। বলেই আদিপ ঘুমানো বলল, ভালো নয়। কায়েসি এখনো বুঝতে পারেনি কায়রার খুনসুটির আভাস। কায়রা তার দুষ্টুমি বজায় রেখে হেসে ফিলফিল করে বললেও, সে উঠবো না হয়, কিন্তু ভাবি, আজ তো তুমি অন্যরকম গ্লো করছো। হয়তো আমার ভাইজানের ভালোবাসায়, নাকি আমি কবে এমন গ্লো পাবো? ইস, দুঃখ। কায়েসি এখন কথায় ভ্রু কুঁচকে তাকালো। এবার বুঝতে পারলো বোধহয়। ছোট ছোট চোখে কায়রার দিকে তাকিয়ে বলল, তোমরা 3 ভাই বোন এত বদমাশ কেন? মানে এত মিল কিভাবে তোমাদের? রক্তের সম্পর্ক বড় উদাহরণ তোমরা। কায়রা ভ্রু কুঁচকিয়ে হেসে বলল, আমাদের চিনে গেছো বুঝলাম, কিন্তু ছোট ভাইজানের সঙ্গে কথা হয়েছে তোমার, না হলে কিভাবে বুঝলে ছোট ভাইজান বদমাশ? কায়েসি আলতো শ্বাস ফেলে মাথা নামিয়ে নিল। তারপর দুটো কাপে চা ঢেলে বলল, বলেছি কথা, তোমার বড় ভাই নিজেই দেখা করিয়েছে। কায়রা চা হাতে নিয়ে বলল, ও তাহলে ঠিক আছে। এখন এক দেখাতেই ছোট ভাইজানকে সবাই চিনে ফেলে। আর শোনো ভাবি, তুমি বললে না আমরা এক লেভেলের বদমাশ? ভুল জানো তুমি। ছোট ভাইয়ের ধারে কাছেও কেউ আমরা দুজন নয়, সে টপ নোচ লেভেলের বদমাশ। এ কথা বলে কায়রা উচ্চস্বরে গা দুলিয়ে হেসে উঠল। কায়েসি কিছু বলল না, সে সাধারণ হাসি হেসেই চা খেতে চুমুক দিল। ইতিমধ্যে কায়ানের ফিডার শেষ। কায়ানের খাওয়া শেষ হতেই তাকে কায়রা বাসার রুমে সোফায় বসিয়ে টিভি চালু করে দিয়ে চলে যায়। তারপর কায়রা আবার রান্নাঘরে ফিরে আসে। এতক্ষণ চা খেতে খেতে কায়েসি সকালের রান্না সাজিয়ে নিচ্ছে।
কায়েসি কায়রাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি আজ ভার্সিটি যাবে না? কায়রা তখন সবজি কাটছিল, ভাবির হাতে হাত সাহায্য করতে উত্তরে বলল, না আজ যাব না, ফার্স্ট ইয়ারদের নবীন বরণ আজ, আমি গিয়ে কি করব? কাশি মাথা নাড়ায়। ঠিক সেই সময়ে কায়রার রান্নাঘরে প্রবেশ করে। সে পেছন থেকে কায়েসিকে ডাকলো, প্রতিদিনের ন্যায়, কায়েসি আমি বেরোচ্ছি। কায়েসি আর কায়রা দুজনে পেছনে তাকালো পরিচিত পুরুষালী আওয়াজে। দেখলো কায়রা সাদা পাঞ্জাবি আর কোট প্যান্ট পরে সম্পূর্ণ রেডি। বিবাহিত জীবনে এই প্রথমবার বোধে কায়েসি নরম গলায় বলল, 10 মিনিট ওয়েট করতে পারবেন? ভাত তো হয়ে গিয়েছে, আপনি খেয়েই যান, খুব তাড়া আছে কি? এই কথায় কায়রা বড় বড় চোখে তাকালো সামনে থাকা মেরুর রাঙা শাড়ি পরা রমণীর পানে। কায়রা তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপরে দুই ভাই বোন নিজেদের মধ্যে চোখাচোখি করে নিল। এই অদ্ভুত দৃশ্য কায়েসিকে বিস্মিত করে দেয়। এভাবে কেন তাকাচ্ছে? সে কি এমন বলেছে? আজব। কায়রা ভাবা অবস্থাতেই বলল, এই কায়রা, আমার বউকে দেখছিস? আমার বউ কই? এই কে এটা? আমার বউয়ের মতো দেখতে। কায়রাও এইভাবে হা করে উত্তর দিল, ভাবি কোথায় আমি জানি না ভাইজান। দুই ভাই বোনের হালকা ছলে তুচ্ছ ঠাট্টা শুনে কায়েসির মুখে অপ্রকাশ্য রাগ ভাসল। সে বলল, এত অভিনয় করার দরকার কি? আমি তো ভালোভাবে জিজ্ঞেস করেছি, কিন্তু না, আজকাল আমার ভালো কথা যেন খারাপ লাগছে সবার কাছে। কায়রা কায়েসির দিকে এগিয়ে মৃদু হেসে বলল, রাগ করো না, আমরা শুধু মজা করছিলাম। কিন্তু সত্যি বলতে কি, যেই তুমি আমার সঙ্গে দুটো কথা ঠিক মতো বলতে পারো না, সেই তুমি আমাকে খেতে যেতে বলছো, অথবা জীবনে কখনো বলেছিলে কি? কায়েসি কি বুঝলো না, চুপ হয়ে গেল। এদিকে কায়রা থেমে আওয়াজে বলল, দেখো ভাবি, সত্যি বলছি, তোমার আচরণ হঠাৎ বদলে গেল। আমার তো এইরকম রিয়াকশনই দেব, আর এটাই স্বাভাবিক নয় কি? কায়েসি ধীরে ধীরে বলল, বুঝতে পেরেছি, আমি যতটা খারাপ নই ততটাই তোমরা খারাপ বানাচ্ছ আমাকে। একটু সময় দাও, আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, সব গুছিয়ে নেব। কায়রা হেসে বলল, যাক, অবশেষে বুঝতে পারলে আর কে বলেছে আমার ভাবি খারাপ। তুমি শুধু একটু অভিমানী আর রাগী। কায়রা ভাষ্য মিশ্রিত স্বরে বলল, আর এই অভিমান ও রাগ যুক্তিযুক্ত হলেও তা বছর খানেক ধরে জমে পড়ে আছে, তবে এবার মনে হচ্ছে একটু একটু গলছে বই কি। এই কথায় কায়রা মৃদু হেসে রান্নাঘর ছেড়ে ডাইনিং এ চলে গেল। কিন্তু কায়রা তখনও সেখানে দাঁড়িয়ে অতি নিরেট স্বরে বলল, আমার তাড়া নেই, এবার খাবার নিয়ে এসো আমাদের জন্য, সাথে নিজের জন্য। তাই সে মৃদু হেসে ভাত নামিয়ে পরিবেশন করতে লাগলো। অনেকদিন পর শান্তি শান্তি অনুভূত হচ্ছে তার খানবাড়িতে। ঘরটা হালকা উষ্ণতায় ভরে উঠে গেল। প্রীতি যায় আজ নীল শাড়ি আর নীল গাছরা চুড়িতে ঠিক যেন পরীর মতন সেজেছে। নবীন বরণের উদ্দেশ্যে যাওয়ার পথে নিজেকেও আজ একটু অন্যরকম লাগছিল তার। তার প্রথমে বিশ্ববিদ্যালয়ে পা পড়ার সঙ্গে সঙ্গে কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন বন্ধুত্ব হয়েছিল। তবে আজ ভিন্নতা। পরিচিত সহপাঠীরা তো প্রশংসায় একেবারে মুখের সাথে, তারই মাঝে একজনের সঙ্গে বেশ আপন হয়ে উঠেছে সম্পর্কটা। মেয়েটির নাম ইসরাত। পাশে দাঁড়িয়ে থাকা ইসরাত হেসে বলে ওঠে, ও বান্ধবী, ইউ জাস্ট লুক টু মাচ প্রিটি। প্রীতিশা দাঁত বের করে হাসলো প্রতি উত্তরে, মজার স্বরে বলল, আসার পর থেকে শুধু প্রশংসাই করে যাচ্ছিস, আর করিস না তো, নজর লেগে যাবে। ইসরাত আলতো করে ধাক্কা দিয়ে চোখ টিপে বলল, নজর লাগাচ্ছি না রে, কিন্তু কি করবো বল, চোখ এমনিতে আটকে যাচ্ছে তোর এই ছাম্মাক ছালো রূপে। প্রীতিশা ফিক করে হেসে উঠল এরূপ সম্বোধনে। তার বান্ধবী একটু পাকলাটে হলেও মনটা ভীষণ ভালো। সকাল থেকে বিকেল খাওয়া আড্ডা হাসাহাসিতে সময় কিভাবে যে কেটে গেছে কেউ টের পায়নি। দিনটা সত্যি সুন্দর কেটেছে। নবীনবরণ কনসার্ট চলবে সারা রাত, কিন্তু এত রাত থাকার অনুমতি নেই ভাইয়ের, আর থাকবার ইচ্ছেও খুব একটা বেশি ছিল না প্রীতিশার। তাই বিকেল গড়াতেই ইসরাতের সঙ্গে বিদায় নিয়ে কলেজের গেট
পেরিয়ে বেরিয়ে এলো সে। ইসরাত নিজের বাসায় চলে গিয়েছে। প্রীতিশা বাইরে এসে ব্যাগ থেকে ফোনটা বের করে কবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ভেসে এলো ঘুম ঝরানো কণ্ঠ। কেয়ারারে? প্রীতিশা কণ্ঠ শুনলেই বুঝলো ব্যাটা নির্ঘাত ঘুমাচ্ছিল। তবুও হাসি মুখে বলল, আমি প্রীতিশা। কবির ধর্মর করে উঠে বসে পড়ল বিছানায়। গভীর মুখে ছিল সে গভীর ঘুমে ছিল সে। সকাল থেকে একটা বিল্ডিং এর কাছে হাত ভাঙা খাটুনি খেটেছে। বাসায় ফিরে বিছানায় ঢলে পড়েছিল। এটা তো তার নিত্যদিনেরই অভ্যাস। ফোন দিছ কেন? কি হয়েছে? আজ তোমায় কি কোনো কাজ আছে? মানে তুমি কি বিজি? কবির একটা বড় হাই তুলে মাথা চুলকাতে চুলকাতে বলল, না আজ আর কাম কাজ নাই, কিন্তু এইটা যে গাইলা কেন? এই কথায় প্রীতিশার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আশানুরূপ কথা শুনে। তাই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে এক কাজ করো, ভার্সিটির সামনে চলে এসো তাড়াতাড়ি। আমি এখানেই দাঁড়িয়ে আছি। বাণিজ্য মেলার যাবো একসাথে। কাবেরীর মুখ কুচকে ফেলল। মেলা টেলায় এখন যাইতে পারুম না, অন্য কাউরে নিয়ে জায়গা, আমি ঘুমাই মা। আরো একটা হাই তুলে সে যেন ফোন নামিয়ে রাখতেই চাইছিল। প্রীতিশা তা বুঝে তাতে দাঁত চেপে বলল, কাবের তুমি আসবে, আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, আর আমি অন্য কারোর সাথে যাব না। থাকো দায়রায়, আমার কি, আমি আইমু না। এই কথা শুনে প্রীতিশা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তুমি না আসা পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কবির আর কিছু না বলে বিরক্তের সঙ্গে ফোন কেটে দিল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আলগা থেকে একটা ভালো শার্ট বের করে গায়ে চাপাতে চাপাতে বিড়বিড় করে বলল, উফ, বুঝতেছি এই মেয়া ভালোই যন্ত্রণা দিব। সাথে পুরনো বাটন ফোন পকেটে গুজে দরজায় তালা লাগালো সে। চাবির রিং এর আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে পড়ল। গন্তব্য এখন আপাতত ভার্সিটির সামনে। অন্যদিকে প্রীতিশা জানতো কবির আসবেই। যতই তেরা কথা বলুক, যতই না আসার ভান করুক, শেষমেশ সে ঠিকই চলে আসবে। ভাবনার মাঝে সত্যি সত্যি তাকে দেখতে পেল প্রীতিশা। কবির একটা মেরুন শার্টের ওপর কালো জ্যাকেট পরেছে, সাথে চেনা সেই উদাস ভঙ্গি, আবার কপালের সানগ্লাস তুলে রেখেছে। এই কেমন স্টাইল! অবশ্য এসব কবিরের দ্বারাই সম্ভব। ভিড়ের মাঝে কোথায় থেকেও কবিরকে আলাদা করে চেনা যাচ্ছিল। তাকে এসে কবির একটু বিরক্ত নিত্য অভ্যাসের সুরে বলল, আমার লগে এত ঘোরাঘুরি করা লাগে কেন? আর একটা কথা খেয়াল করলাম, আমারে না তুমি আপনি কইতা আগে, আজকে ফোন দিয়া ডাইরেক্ট তুমি কইলা কেমনে? প্রীতিশা হেসে বলল, ওই যে সেদিন না বন্ধু হলাম, বন্ধুদের মাঝে আবার আপনি আসে নাকি? কবির হালকা করে ঘাড় নাড়ালো। তখনই যেন নতুন করে চোখে পড়ল প্রীতিশার ওপর। নীল শাড়িতে তার সামনে ঠিক যেন কোনো নীলহর দাঁড়িয়ে আছে। কবির প্রশংসা করতে জানে না, এই সত্যিটা তার নিজের কাছেই পরিষ্কার। তার মুখ ফুটে কিছু বলল না, কিন্তু কবিরের এই নীরব তাকিয়ে থাকাকে এড়ালো না প্রীতিশার চোখ। সামনে মানুষটার দৃষ্টিতে খারাপ কিছু নয়, বরং মুহূর্তটাই খুঁজে পেল সে। তাই একটু প্রস্তুত না হয়ে স্বাভাবিক হয়েই বলল, এইভাবে কি দেখছেন? ততক্ষণে দুজনে হাঁটা শুরু করেছে রাস্তায়। কবির দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, কিছু না, আমার ভাই বোনা তোমায় থইপা দেখছিলাম। অত সুন্দর না তুমি, তা সোয়েটার বা চাদর কিছু পরো নাই কেন? সারাদিন ঠান্ডা না লাগলেও বিকাল থেকে তো ঠান্ডা লাগবেই। প্রীতিশা লাজুক গলায় উত্তর দিল, মাথা থেকে বেরিয়ে গেছে, শাল রেডি করা ছিল আসার সময়, কিন্তু তাড়াহুড়োয় বেরিয়ে পড়েছি। কবে একটা দীর্ঘশ্বাস ফেললো। তোমার আক্কেল কবে হইবা বলো তো? প্রীতিশা শুধু হাসলো। কথার ফাঁকে ফাঁকে সত্যিই ঠান্ডা লাগতে শুরু করেছে তার। তার দুই হাত আড়াআড়ি ভাবে বাহুতে ঘষে একটু উষ্ণতা খুঁজলো প্রীতিশা। ঠিক তখনই কবির জ্যাকেট খুলে তার দিকে বাড়িয়ে দিল। পড়লাম, আবার ঠান্ডা লাগবে। প্রীতিশা অবাক হলেও জ্যাকেটটা পরে নিল। কবিরটা বোঝা বড় দায়। জ্যাকেটটা পরতেই একটা চেনা অচেনা পুরুষালী ঘ্রাণ এসে নাকে লাগলো। কেন জানি না ভালো লাগলো।
লাগলো তার। আবেশিত হয়ে হঠাৎ নিজের অনুভূতি বুঝে উঠলেই সে নিজে নিজে হেসে উঠল। তারপর কাবেরের দিকে তাকিয়ে বলল, তোমার ঠান্ডা লাগবে না? কাবির হালকা ভঙ্গিতে বলল, বললাম সনেশ, এসব সরিয়ে যায়, আর এইটা তো সামান্য ঠান্ডাই, আর তাছাড়াও ফুল হাতা শার্ট পরেছি, সমস্যা নেই। প্রীতিশা মাথা নেড়ে সম্মতি জানালো। তখন কাবির একটু গম্ভীর হয়ে বলা শুরু করলো, আর শোনো, সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি ইচ্ছা থাকলে বাদ দিয়ে দাও। এখানে 4টা বাজে, ঠিক 5:30টায় মেলা থেকে বের হইবা। কোনো তেড়িবেড়ি কথা শুনুম না। তারপর রিক্সায় উঠিয়া দিমু, সোজা বাড়ি যাবা। প্রীতিশা মুচকে হেসে বলল, আমারও রাতে ঘোরার প্ল্যান নেই, কিন্তু রাতে থাকতে মানা করছো কেন? মানুষ তো রাতেই বেশি মেলায় যায়। কথা বলতে বলতেই তারা মেলার ভেতরে ঢুকে পড়েছে। চারপাশে আলো, শব্দ, মানুষজনের ভিড়। কবির গম্ভীর গলায় বলল, রাতের আজাইরা ফাতরা ফোলা পাইন বেশি থাকে, গ্যাঞ্জাম করে, বুঝছো তো? নাকি আবারও ডিটেলসে কমু? প্রীতিশা তাড়াতাড়ি মাথা নাড়ল, বলল, না না থাক, বুঝেছি। দুটো ভিন্ন প্রকৃতির মানুষ প্রীতিশা আর কবির মেলায় ভিড়ে পাশাপাশি হাঁটছিল। রঙিন আলো, মানুষের কোলাহল, আর দূরে ভেসে আসা নগরদোলার শব্দ সবকিছু প্রীতিশার জন্য প্রথম। তাই প্রীতিশার মনটা অদ্ভুত এক আনন্দে ভরেছিল। তাছাড়া কবিরের সঙ্গে আসতে পেরে সে আরো বেশি খুশি। এত সহজে যে ঘাড়তারাটা রাজি হয়ে যাবে সেটা নিজেও ভাবেনি। অন্যদিকে কাপের পুরোপুরি নিজের ভেতরে ভাবনায় ডুবে। মেলার একা একা অনেক ঘোরা হলেও জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ঘুরছে সে, তাও আবার মেলায় এভাবে। সম্প্রতি দিনগুলো তার জীবনে যা কিছু ঘটেছে সবকিছু যেন হঠাৎ হঠাৎ এসে তার অপ্রস্তুত করে দিচ্ছে। কিছুই আটকাতে পারছে না, কিছুই পুরোপুরি বুঝতে পারছে না। ভাবনার সুতো ছিঁড়ে গেল প্রীতিশার ডাকে, এই কাবির শোনো না, ওগুলো কিনে দাও না। কাবির চমকে উঠে বলল, কি? কোনটা? প্রীতিশা আঙ্গুল তুলে সামনে হঠাৎই মিঠাইয়ের দিকে দেখিয়ে একবার বাচ্চাদের মতো লাফিয়ে উঠল, ওই যে গোলাপি গোলাপি সাদা সাদা। কাবির নাক চিটকে বলে, বাচ্চাদের মতন ফাল পর্দা ছোটে, ভালো কইরা কইলেই তো হয়, আসো দিতাছি। তারপর একটু থেমে আবার বলল, আর গোলাপি গোলাপি সাদা সাদা কি? মানুষ শুনলে কি কইবে? ওইগুলোর নাম বুড়োই চুল। প্রীতিশা লজ্জিত ভঙ্গিতে খানিকটা মাথা চুলকে বলল, ও আচ্ছা, আমি জানতাম না নামটা। এরপর কাবির এগিয়ে যায় হাওয়াই মিঠাই কিনতে। কাবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে প্রীতিশার ঠোঁটে আপনাতেই একটা মুচকি হাসি এসে গেল। কিছুক্ষণ পর কাবির তার হাত দুটো হঠাৎই মিঠাই ধরিয়ে দিল। প্রীতিশা যেন খুশিতে ঠিকরে পড়ল, যা তার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস দেখে যে কেউ বুঝবে। আর এইসব দৃষ্টিগোচর হলো কাবেরের। এত অল্পতেই খুশি হলো মেয়েটা, কি একটা ভেবে চোখ নামিয়ে নিল কাবের। আরো একটু সামনে যেতে প্রীতিশার চোখে পড়লো ফুচকা স্টল গুলো সারি সারি দাঁড়িয়ে আছে। মুহূর্তেই সে কবিরের শার্টের কোনা ধরে আলতো করে টেনে খোঁচাতে লাগলো। কবির ছিটকে সরে গিয়ে বিরক্ত গলায় বলল, এই ছেমড়ি, খোঁচাখুচি করো কেন? আবার কি দেখলাম? আজ তো দেখা যায় আমাদের ফতর বানানোর মতলব কইরা আইছো। প্রীতিশা ফিক করে হেসে বলল, স্কিপুট একটা। আচ্ছা যাও, একটাই লাস্ট ফুচকা খাওয়াও শুধু। পারুম না, সরো। কবির উত্তর ছিল একেবারে সোজা সাপটা, কিন্তু প্রীতিশা দমল না। নিজের মুখ ঘুম চেলে ঠোঁট উল্টে কৃত্রিম কাঁদো কাঁদো মুখ করে তার সামনে এসে দাঁড়ালো। তারপর কবিরের সামনে পেছনে আশেপাশে সব জায়গায় গিয়ে নিজের দিকে তাকানোর চেষ্টা করলো। দেখো, আমাকে দেখাও। কবির মুখ ফিরিয়ে রইল, না না, তাকামুন না তুমি আমার দুর্বলতা বুঝাই ফাইলছো না। কথা বলতে বলতে হঠাৎ করেই কবিরের চোখ পড়ে গেল প্রীতিশার পান পাতার ন্যায় মুখটাই। ব্যাস, প্রীতিশা জিতে গেল আর কবির হারলো। কবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ বহুত জ্বালাইছো তুমি, এইভাবে কোনোদিন কেউ আমায় জ্বালায় নাই। প্রীতিশা একগাল হেসে উত্তর দিল, আমিও এভাবে কারোর কাছে বায়না করিনি। আজ
আরো কখনো মেলাতেও আসিনি কারোর সঙ্গে, তুমি প্রথম। কবির একটু অবাক, একটু আগ্রহী হয়ে বলল, কোনোদিন মেলাতে যাও নাই মানে? হাঁটতে হাঁটতে প্রীতিশার কণ্ঠ হঠাৎ ম্লান হয়ে এলো। বলতে লাগলো, আমি আসলে বাইরের জগতের সঙ্গে খুব একটা পরিচিত নই। কাজ ছাড়া জীবনের বেশিরভাগ সময় পড়াশোনার মাঝেই আবদ্ধ হয়েই থেকেছি। মাথার ভেতর একটাই কথা গেঁথেছিল, পড়াশোনা করো আর নিজের জায়গা শক্ত করো। বাইরের জীবন চেনা বলতে নিজের খরচ চালাতে পার্ট টাইম কাজ করেছি, প্রয়োজন ঘরোয়া কেনাকাটা, এইটুকুতেই ব্যাস। ভাইয়া শিখিয়েছে সব আমাকে, কারণ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয়, তখন ভাইয়া ছাড়া আমার রক্তের কেউ থাকবে না এই পৃথিবীতে। তখন আমার কি হবে? কাবির থমকে গেল, অপলক তাকিয়ে রইল প্রীতিশার দিকে। কথাগুলোর মাঝে যে অকথ্য ব্যথা লুকিয়ে আছে সেটা তার অচেনা নয়। এই অন্তর্গত ক্ষত চিহ্নগুলো কবির নিজের ভেতরে বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছে। কবিরের ধ্যান ভাঙল হয়ে স্তম্ভিত ফিরে পেল পরিচিত কণ্ঠে, ভাইজান। ডাক শুনে পেছন ফিরে তাকায় কবির। তার সঙ্গে প্রীতিশাও তাকায়। চোখের সামনে দাঁড়িয়ে কায়রা বেশ গুরুতর ভঙ্গিতে, যেন গোপন কিছু ধরে ফেলেছে। তাই ছোট ছোট কৌতূহলী নজরে সে কখনো কবিরকে দেখেছে, আবার কখনো কবিরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। হঠাৎ কোমর থেকে রেখে দুষ্টু হাসি হেসে বলল, ওরে হয়ে, তাহলে বড় ভাইজান ঠিকই বলছিল। কবির সেসবে পাত্তা না দিয়ে সন্ধিহার নজরে ভ্রু কুচকে এক পাশে তাকিয়ে বলে, তুই এখানে কি করিস? একা একা মেলায় আইছোস নাকি? কায়রা চোখ পাকিয়ে বলে, একা? কখনোই না। আমার বড় বড় দামড়া দুই ভাই জীবনে আমাকে একা ছাড়বে? রিল্যাক্স, বান্ধবীদের সঙ্গে এসেছি। তাহলে তোর বান্ধবী কই? কায়রা হাতের ইশারায় পাশের দোকানের দিকে দেখিয়ে দেয় নিজের কয়েকজন বান্ধবীদের। হঠাৎ কিছু মনে পড়তেই ভুল পাল্টে বলে, এক মিনিট, তুমি আমাকে জেরা করছো কেন ভাইজান? জেরা তো আমি করবো তোমাকে। কবির হু হু করে হেসে ওঠে। আর প্রীতিশা, সে তখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, তবে ভাইজান ডাকটা শুনেই বুঝে যায় মেয়েটি কবিরের বোন। কায়রা এগিয়ে এসে প্রীতিশাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর মুচকি এসে বলল, ভাইজান, এই মেয়ের বয়স কত? কেন জানি পিচ্ছি লাগছে। সত্যি সত্যি এ আমার ভাবি তো? এক্সকিউজ মি আপু বলে গলা খাকারি দেয় প্রীতিশা। সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, আমার বয়স 19 বছর 11 মাস, আমি কিন্তু একদম পিচ্ছি নই। কায়রা আলতো এসে বলে, কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। এইদিকে কাবেরীর চোখ কপালে, এত ছোট! সে তো ভেবেছিল মেয়েটির বয়স অন্তত 21-22 হবে। এইদিকে কায়রা হাসি মুখে চোখ টিপে বলে, সমস্যা নেই ভাবি, আমার পছন্দ হয়েছে। প্রীতিশা অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জায় চোখ মাটিতে নামিয়ে নেয়। কবির বিরক্ত গলায় বলে, আরে কিসের ভাবি টাবি, চুপ থাকতো। আর তুই সত্যি এত ছোট, আমার কত দেখাইয়া লাগে না। এত ছোট ছোট করছো কেন? প্রীতিশা গম্ভীর গলায় বলে, আমার বান্ধবীদের কেউ কেউ তো বাচ্চার মা পর্যন্ত হয়ে গেছে। কবির দুই হাত তুলে আত্মসমর্পণ করে, এসবে আমি নাই ভাই, এখন মশকরা রাখ তোরা। এরপর প্রীতিশার দিকে তাকিয়ে বলে, অনেক ঘোরা হয়েছে, এখন আসো, রিক্সায় উঠাইয়া দি, আমিও বাড়ি যাবো। তারপর কায়রার দিকে তাকিয়ে কড়া স্বরে বলে, আর শোন কায়রা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। তোর বান্ধবী না থাকলে আমি বাসায় দিয়ে আইতাম। হ্যাঁ ভাইজান, এখনই বের হব, লেট করবো না। এরপর কায়রা প্রীতিশার দিকে ঘুরে মুচকি হেসে বলে, আর ভাবি, ফোন নাম্বারটা দিয়ে যাও, মাঝে মধ্যে ফোন টোন দিব তো। এসব কি শুরু করছস? কবির মাথায় হাত তুলে বলে, সানগ্লাস কপালে উঠিয়ে বলল। কায়রা কবিরকে বলে, তুমি চুপ থাকো তো ভাইজান। প্রীতিশা পরক্ষণে হেসে কায়রাকে বলে, নাম্বার সেভ করো বলছি। নাম্বার সেভ করে কায়রা ঘুরিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই এক শক্তপোক্ত ওড়না বুকের সঙ্গে ধাক্কা লেগে পিছলে পড়ে যেতে গেলে মুহূর্তেই এক বলিষ্ঠ বাহু তাকে আগলে ধরে। ভয় কায়রা চোখ বন্ধ করে খিচে ফেলে, একটু ধাতস্থ হয়ে চোখ তুলে রেখেই বলে, আমার কোমরে ব্যথা পাচ্ছি না কেন? এতক্ষণে তো ভেঙে যাওয়ার কথা। গম্ভীর কণ্ঠে তাতে দাঁত চেপে কেউ বলে, পড়লে তো ব্যথা পাবে, ইডিয়েট। ধমক খেয়ে কায়রা ছিটকে তাড়াতাড়ি করে দাঁড়ায়।
চোখ খুলতেই সামনে প্রিশানকে দেখে মুহূর্তেই ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায় কায়রার। পুরো দৃশ্যটাই যেন সিনেমার মতন লাগলো তার কাছে। ভাবনার মাঝে প্রিশান তেজি স্বরে বলল, যেখানে যাও ঝড় নিয়ে আসো কেন, স্বাভাবিক থাকতে পারো না কোথাও? কায়রা তার বোকামি বুঝতে পেরে বলে, এক্সট্রিমলি সরি স্যার। এরই মাঝে পিছন প্রীতিশাকে মেলায় থেকে অবাক চোখে তাকিয়ে বলে, তুই মেলায় এসেছিস? কই আমাকে তো বলিসনি তো। প্রীতিশা থমকে যায়, কি বলবে বুঝতে উঠে পারে না। ভাগ্য ভালো কাবির তখন আশেপাশে নেই, প্রাকৃতিক ডাকে কোথাও গিয়েছে। কিন্তু প্রীতিশা কি বলে সামাল দেবে বুঝতে পারছিল না। এদিকে ওইদিকে তাকাচ্ছিল ভয় চোটে। কোনো মতে আমতা আমতা করে বলতে চাইলো, ওই আসলে ভাইয়া হয়েছে কি আমি। কায়রা বুঝলো প্রীতিশা স্যারের বোন। এই প্রীতিশা অবাক হলো প্রচুর, তবে সেসব নিয়ে না ভেবে পরিস্থিতি বুঝে এগিয়ে এসে বলে, প্রীতিশা আমার ফ্রেন্ড হয় স্যার, ও আমার সাথে এসেছে তাই না? প্রীতিশা তাড়াতাড়ি মাথা নাড়ায়। কায়রা ভদ্রভাবে বলে, ঠিক আছে স্যার, তাহলে এবার আমরা আসি। আসসালাম আলাইকুম। প্রিশান সংক্ষেপে মাথা নেড়ে উঠে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। প্রিশান চোখের চশমা ঠিক করে বলে, আমাকে বললেই তো নিয়ে আসতাম। আচ্ছা চল বাড়ি যাই। বিভান আজ জোর করছিল, বলল মেলায় শেষ দিন, আজ নিয়ে যেতেই হবে, তাই ওকে নিয়ে এসেছি। মেয়েটা তো পায়ের জন্য আসতে পারলো না। প্রীতিশা মাথা নেড়ে বলে, হ্যাঁ বিহানের সঙ্গে আসার প্ল্যান ছিল। যাই হোক, বিভু কোথায়? ঠিক তখনই স্ট্রিট ফুডের প্যাকেট হাতে বিভান এসে হাসি মুখে বলে, মনি তুমিও এখানে এসেছো? হ্যাঁ চল বাসায় যাই, সন্ধ্যা হলো বলে। আর হাতে এগুলো কি? বিভান বলল, আপুর জন্য, তোমার জন্য স্ট্রিট ফুড কিনেছি। আমি তো খেয়েও এসেছি বিভিন্ন আইটেম, এত টেস্টি না এগুলো। প্রীতিশা অল্প হাসলো, আর কোনো কথা না বলে পিশান প্রীতিশা আর বিভানকে নিয়ে বাড়ি পথে রওনা দেয় গাড়ি স্টার্ট দিয়ে। তার ছাড়া মেয়েটাও বসায় একা রয়েছে, বেশি দেরি করা ঠিক হবে না। সন্ধ্যার আগে কায়রা বাসায় ফিরে এলো যথারীতি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আরেক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে পড়লো কায়েসির ঘরে। বুকের ভেতর জমে থাকা কথাগুলো সবসময়ের মতো ভাবির কাছে না উগরে দিলে তার শান্তি নেই। তাই ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, ভাবি ভাবি কোথায় তুমি? কায়েসি তখন নিঃশব্দে কাপড় ভাঁজ করছিল। কায়রানকে মাত্রই ঘুম পাড়িয়েছে সে। কায়রানও চিৎকারে ধ্যান ভাঙতেই সে নরম স্বরে ধমক দিল, আরে কি করছো? আস্তে কথা বলো, কায়ান তো এইমাত্র ঘুমোলো। কায়রা একগাল হেসে বলল, আর তাহলে আমার রুমে আসো কুইক। মাথা নেড়ে সম্মতি জানায় কায়েসি। কায়রার ঘরে গিয়ে দুজনে বারান্দায় বসলো। কায়রা মুখ তুলে যাবে তার আগে কায়েসি বিভান গা এলিয়ে বলল, সব শুনবো, তবে তার আগে তেলের বোতলটা নিয়ে এসো, তেল দিতে দিতে গল্প শোনা যাবে, যাও। কায়রা ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল ভাবির দিকে। আবার কিসের তেল? ভাবি এমন করছো কেন? আমি তেল দেব না, তেল দিলে কেমন দেখায় জানো, ইয়ে। কথাটা বলে নাক মুখ কুচকে ফেলেছে। কায়েসি হেসে উল্টো এরূপ ভঙ্গিমায় বলল, তোমার চুল দেখেছো, দিন দিন ঘোড়ার লেজের মতো রং ধরছে। আর কথা নয়, গিয়ে নিয়ে এসো। আর কোনো তর্ক না করে কায়রা তেলের বোতল এনে দিল। কায়রা মেঝেতে বসতে কায়েসি তার লম্বা চুল রবার ব্যান্ড খুলে তেল ঢেলে দিতে শুরু করলো। আঙুলের ছোঁয়ায় আলতো ম্যাসাজ করলো মাথায়। এরকম হালকা ম্যাসাজ পেতেই কায়রার চোখ আপনা আপনি বুঝে এলো কি বলতে এসেছিল সব ভুলে গিয়ে আরামের ঢেউতে ভেসে গেল সে। কায়েসি মৃদু স্বরে বলল, এত সুন্দর লম্বা চুলের যত্ন নাও না কেন? এভাবে তেল লাগালে দেখবে কত আরাম লাগে। মাথা ব্যথা, ভারী ভাব সব একেবারে উধাও হয়ে যায়। চোখ বুঝেই কায়রা ফিস ফিস করে বলল, হ্যাঁ ভাবি, এবার সিরিয়াসলি খুব আরাম লাগছে। কায়েসি আলতো করে তেল দিতে দিতেই বলল, এবার বলো কি যেন বলতে চেয়েছিলে, তখন তো ছুটে আসলাম। কায়রা চোখ খুলে হালকা নড়ে চড়ে বসলো। ও হ্যাঁ, জানো আজ কি হয়েছে? আজ পিশান স্যারের সঙ্গে দেখা হয়েছিল। কায়েসি স্বাভাবিক ভঙ্গিতে বলল, তা তো তোমার সঙ্গে প্রায় রোজই দেখা হয়। কায়রা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে আপত্তি জানালো। উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো,
আরে না না, পুরোটা শোনো আগে। স্যারের একটা বোন আছে, যদিও আমি জানতাম না। আর তার সঙ্গে কাবির ভাইয়ের কিছু মিছু চলছে। আজ মেলায় দুজনকে হাতে নাতে ধরেছি। কায়েসি না বুঝতে পেরে বিস্মিত ভ্রু কুচকে বলল, কিছু মিছু মানে? কায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ ভাবি, কিছু মিছু মানে প্রেম, প্রেম, একেবারে খাঁটি প্রেম, বুঝছো? কায়েসি হঠাৎ তেল দেওয়া বন্ধ করে দিল। কাবির প্রেম করছে? অবিশ্বাস্য। কায়রা হেসে উঠল। আমারও প্রথমে তাই লেগেছিল, তবে মেয়েটা দেখতে বেশ ভালোই মানাবে দুজনকে। কায়েসি একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, এই প্রেম সফল হওয়ার চান্স কতটা বলতো? কোন প্রফেসর কি সহজে তার বোনকে এত ছন্দ ছাড়া বেপরোয়া ছেলের হাতে তুলে দেবে? কায়রা অবাক চোখে তাকায়। এসব কি বলছো ভাবি? আমার ছোট্ট ভাই যেন কোনোদিন দিয়ে খারাপ নাকি? কাশি হেসে নরম স্বরে বলল, আমি খারাপ বলিনি, কথার মানে ভুল বোঝো না, আমি শুধু বাস্তবটার কথা বললাম। তুমি একটু লজিক দিয়ে ভেবে দেখো তো। কায়রা হঠাৎ উঠে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে কায়েসের দিকে তাকিয়ে চোখ মুখে একরাশ আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার ছোট ভাইজানকে আমি চিনি, তাই নির্দ্বিধায় বলতে পারি, যদি সে সত্যি ভালোবাসে তাহলে যে কোনো মূল্যে ভাবিকে নিজের করেই ছাড়বে। কায়েসি তেলের বোতলটা পাশে সরিয়ে রেখে তার ছেলের হাসি হাসলো, কিছুটা ক্যান করেই বলল, কি করবে সে? না মানলে তোমার বড় ভাইয়ের মতন তুলে নিয়ে আসবে নাকি? কায়রা মাথা নেড়ে মুচকি হাসলো, এরপর দৃঢ় মনোবলের সহিত বলল, উফ, দুটো কাহিনীকে এক করে ফেলো না। তোমার মতো ছিল না, তাই বড় ভাইজান তুলে নিয়ে এসেছিল, কিন্তু ছোট ভাবির মত আছে, তাই সবাইকে মানিয়ে ভাবিকে নিয়ে আসবে আমার ছোট ভাইজান, যদি আমি খুব ভুল না করি। কায়েসির কথায় পিঠে দীর্ঘশ্বাস ফেলে আলতো হাসলো, অন্তঃপর নিরেশ্বরে বলল, তোমার কথাই জয় হোক, ভাগ্য যেন তার পক্ষেই থাকে। বিশ্বাস করো, আমিও এটাই চাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।